পুরাণ পাঠশালায় তোমাদের স্বাগত। এসএলএসটির বাংলা ক্লাসে আমি গণেশ পাল। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 সাহিত্য সঞ্চরণ বইটি থেকে দুটি গুরুত্বপূর্ণ কবিতা, আফ্রিকা এবং অভিষেক, যে কবিতাগুলো পড়তে তোমরা নিশ্চয়ই কিছুটা অসুবিধা বোধ করছো। আমাদের যে সমস্ত কবিতাগুলো আছে, যেমন ধরো তিন পাহাড়ের কোলে, এটা তোমাদেরকে পড়িয়ে বোঝানোর খুব একটা দরকার পড়বে না, বুঝতে পারছো তোমরা। কিংবা দেখো পৃথিবী বারুক রোজ, ছোট কবিতা এবং সহজ কবিতা, বুঝতে পারছো। কিংবা আমরা হয়তো অসুখী একজন, ছোট কবিতা এবং সহজ কবিতা, তোমরা নিজেরা পড়ে বুঝতে পারবে। কিন্তু যে কবিতাগুলো একটু তোমাদেরকে অসুবিধা বোধ করাতে পারে, সেটা হচ্ছে আফ্রিকা, অভিষেক, এই ধরনের একটু কঠিন কবিতাগুলো। কিংবা সাহিত্য সম্ভারে বীরবাবুর মৃত্যুতে রাবণ, কিংবা সাহিত্য সম্ভার ক্লাস 10-এ অর্জুনের লক্ষ্যভেদ, যে সমস্ত কবিতাগুলো আমি যেহেতু গোটা সিলেবাসটাকে পড়েছি এবং পড়াচ্ছি বহু বছর ধরে, তাই আমি জানি যে কোন কবিতাগুলো একটু কঠিন হতে পারে। ধরো আমাদের মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ একটু কঠিন লাগবে, একটু নয় বেশ কঠিন লাগবে, আমরা ওখান থেকে কিছু গাইডেন্সও পাবো না। তাই এই ধরনের কবিতাগুলোকে আমি চয়েস করে ক্লাসে পড়াবো, কেননা আমাদের সমস্ত কবিতা পড়ানোর দরকার হবে না এবং সময়ও হবে না। যে কবিতাগুলো কঠিন, যেগুলো পড়তে তোমরা অসুবিধা মনে করবে, যেগুলো আমি বুঝতে পারছি তোমাদের অসুবিধা হবে, ঠিক সেই কবিতা, তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি। এই কবিতাটি থেকে আমরা দেখে নিই যে কি বুঝছি। দেখো, এসএলএসটি পরীক্ষাতে কবিতা খুব বেশি বুঝতে হয় পরীক্ষার জন্য, তা কিন্তু নয়। কবিতাটা খুব ভালো পড়াতে পারতে হয়, এটা এসএলএসটি পরীক্ষার জন্য দরকার নেই। এসএলএসটি পরীক্ষায় দরকার কি, এই কবিতা থেকে কতগুলো প্রশ্ন উত্তর, এইটুকু দরকার। তো এইটুকু আবশ্যক। কিন্তু রবীন্দ্রনাথের একটা কথা আছে, রবীন্দ্রনাথের একটা কথা আছে, কি তিনি বলছেন, যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে সীমাবদ্ধ থাকা মানব জীবনের ধর্ম নয়। উনি বলেছেন তো, এটা কোথায় বলেছেন? শিক্ষার হেরফের প্রবন্ধে বলেছেন, যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে সীমাবদ্ধ থাকা মানব জীবনের ধর্ম নয়। তাহলে যতটুকু অত্যাবশ্যক তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। এসএলএসটি পরীক্ষার প্রশ্নের জন্য, লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য এই কবিতাটির এত চুলচেরা বিশ্লেষণ দরকার হবে না। দু একটা তথ্য পড়বে, সেগুলো আমরা কবিতাটাকে খুব ভালোভাবে না বুঝেও পড়ে ফেলতে পারি। কিন্তু এরপরে আছে 10 নম্বর ডেমনস্ট্রেশন। কে বলতে পারে এই কবিতাটা তোমাকে পড়াতে বললো? তুমি নিশ্চয়ই এই কবিতাটা পড়ে পরীক্ষা দিচ্ছ, পড়াতে বলতে পারে, এটা দরকার। এছাড়া এটাও বাদ দিলাম, অ্যাজ এ টিচার আমরা একটা কবিতা পড়াতে পারবো না ভালো করে, এটা হতেই পারে না। এবং এই এই কবিতার উল্লেখযোগ্য, এই কবিতা থেকে দু একটা ভালো প্রশ্ন করতে গেলে কবিতাটাকে নিশ্চয়ই ভালো করে বুঝতে হয়, এটা একটা দায় রয়েছে আমাদের, বোঝার দায়। ঠিক সেই বোঝার দায় এবং দায়িত্ব থেকে কবিতাটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যদি কিছুটা তোমাদের কাজে লাগে। দেখো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, আফ্রিকা আসলে একটা মহাদেশ আমরা জানি। এই আফ্রিকা মহাদেশটাকে কবি এখানে একটা একটা নারী সত্তা, একটা জননী হিসাবে কল্পনা করেছেন। একটি 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 স্বতন্ত্র শক্তি, স্বতন্ত্র সত্তা, একটা জননী, একটা দেশ মাতৃকা হিসাবে কল্পনা করছেন। এই আফ্রিকা আমাদের ভৌগোলিক বিভিন্ন নিয়মে তৈরি হয়েছে। যে ভৌগোলিক নিয়মে ভারতবর্ষ এসেছে সমুদ্রের 3 দিকে, সমুদ্রের মাঝখানে, যে ভৌগোলিক নিয়মে পৃথিবীর উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে মেরু প্রদেশের বিভিন্ন দেশগুলো, আন্টার্কটিকা রয়েছে, যে ভৌগোলিক নিয়মে দ্বীপ রাষ্ট্র জাপান রয়েছে, ঠিক ভৌগোলিক এবং প্রাকৃতিক নিয়মে আফ্রিকা নামক এই সত্তাটা, এই মানবী সত্তাটা অবস্থান পেল কোথায়? পেল প্রকৃতির এমন একটা অন্ধকার গূঢ় জায়গায়, যেখানে জঙ্গল ভর্তি, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। এমন একটি জায়গায় আফ্রিকা নামক সত্তাটি নিজের জায়গা খুঁজে পেল। আমরা ভারতবর্ষ 3 দিকে সমুদ্রের মাঝখানে এবং মোটামুটি একটা সুস্থ ভৌগোলিক অবস্থান, যেখানে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, কৃষিক্ষেত এবং বালুকারাশি সব মিলেমিশে রয়েছে।
কোনোটাই বেশি নয়, কোনোটাই খুব কম না। আমাদের সৌভাগ্য, আমাদের ভারতবর্ষ পৃথিবীর এমন একটা ভৌগোলিক জায়গা বেছে নিতে পেরেছে যে আমাদের দেশে কৃষি, শিল্প, জল, স্থল, পাহাড়, পর্বত, মরুভূমি, সমভূমি মিলিয়ে মিশিয়ে আমাদের জীবনযাত্রা তৈরি হচ্ছে। আফ্রিকা দেখা যাচ্ছে জঙ্গল, অধিকাংশটাই জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে আমরা একটা দেশকে পাচ্ছি যে জাতিটা পিছিয়ে পড়ে থাকছে পৃথিবীর অন্যান্য উন্নত জাতির থেকে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে বলতে কি, দেখো প্রকৃতি তো নিজেকে ভাঙা গড়া করে তৈরি করেছে বারবার। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে, ওই গানটিতে আমরা দেখব ভাঙিছ গড়িছ প্রভু নিরজনে, প্রভু নিরজনে অর্থাৎ নির্জনে, নির্জনে। প্রকৃতি নিজেকে ভাঙাচোরা করছে বারবার, নির্জন অবস্থায়, নির্বিকার ভাবে, একাকী, নিজের ইচ্ছা মতো। এখানে এই পাহাড় ছিল, সেই পাহাড় বা পর্বত চলে গেছে হয়তো সমুদ্রের নিচেই। এখানে সমুদ্র ছিল, এখানে পাহাড় হয়ে গেছে। আমাদের তো ভূগোল আমরা এরকম পাই। এই তেথিস সাগর, তার কথা আমরা পাই, সেটা এখন আমরা অনেক সময় পাই যে এখানে এক সময় পাহাড় ছিল, সেখানে এখন সমুদ্র, এখানে সমুদ্র ছিল, সেখানে পাহাড়। তাহলে প্রকৃতি নিজেকে বারবার ভাঙাগড়া করেছে। এই ভাঙাগড়া করতে গিয়ে উদ্ভ্রান্ত, অর্থাৎ প্রকৃতি নিজেকে ভাঙাগড়া করতে গেছে সেই আদিম যুগ থেকে। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে আফ্রিকাকে যেন আমাদের এই প্রকৃতি কোথায় নিয়ে গিয়ে ফেললো? ওই একটা বনস্পতির নিবিড় পাহারা। বনস্পতি মানে কি? বড় বড় গাছ, জলা জঙ্গল আকীর্ণ একটা জায়গায় আফ্রিকা তাকে নিয়ে গিয়ে আফ্রিকা নামক একটা জননীকে, একটা সত্তাকে, একটা নারীকে, একটা মানুষকে প্রকৃতি স্থান দিল কোথায়? ওই ওই জঙ্গলের ভিতরে। বলা হচ্ছে যে প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী বলতে এখানে পাশ্চাত্যের দেশগুলো, পাশ্চাত্যের দেশগুলো, প্রাচী থেকে প্রাচ্য আসে, সরি ভুল বললাম, আমি ভুল বলে ফেললাম। প্রাচী মানে প্রাচ্য, পাশ্চাত্য নয়, পাশ্চাত্য হচ্ছে প্রতীচী, পাশ্চাত্য বলতে হবে প্রতীচী, আর প্রাচী হচ্ছে প্রাচ্য। পূর্বের দেশগুলো প্রাচ্য, পশ্চিমের দেশগুলো পাশ্চাত্য। প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকাকে প্রাচ্য থেকে নিয়ে গিয়ে ফেললো কোথায়? বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ আলো, যেখানে আলো প্রবেশ করে না, অর্থাৎ আফ্রিকার জঙ্গলের মধ্যে আলো প্রবেশ করে না, এই জন্য বলেছে কৃপণ আলো। সূর্যের আলো যেখানে প্রবেশ করে না, ঠিক সেরকম জায়গায়। কিভাবে হলো? প্রকৃতির সাধারণ নিয়মই হলো, প্রকৃতির স্বাভাবিক নিয়মই হলো। আফ্রিকা জায়গা পেল একটা জঙ্গলের, যেখানে বৃক্ষ রাশি, যেখানে বিভিন্ন হিংস্র জীবজন্তু। ঠিক আফ্রিকা তার জায়গা হলো প্রকৃতির খেয়ালে, প্রকৃতিরই নিয়মে, প্রকৃতির ইচ্ছায় আফ্রিকার জায়গা হলো ওখানে। এই প্যারাগ্রাফ থেকে আমরা এটুকু বুঝবো, এর বেশি কিছু না। নেক্সট আসি, সেখানে মানে ওই জঙ্গলাকীর্ণ জায়গায় নিভৃত অবকাশে তুমি, নিভৃত অর্থাৎ সেখানে একটা নির্জনতা আছে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে কি? দুর্গমের রহস্য। আমি যদি আজকে কোনো সংকটে পড়ি, আমাকে এই সংকট থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় খুঁজতেই হবে, উপায় নেই, খুঁজতে হবেই, বিভিন্ন উপায় খুঁজতে হবে। সংগ্রহ করছিলে কি? দুর্গমের রহস্য। তাহলে আফ্রিকা যেখানে অবস্থান করেছে প্রাকৃতিক নিয়মে, সেখান থেকে বাঁচার জন্য সে এবার নিজেকে সারভাইভ করানোর জন্য কি খুঁজছে? এই দুর্গমতার উৎস কি, রহস্য কি, এখান থেকে বাঁচা যায় কিভাবে, এটাকে খুঁজছে। কি চেনার চেষ্টা করছে? চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির যে ভয়ঙ্করতাগুলো আছে, প্রকৃতির যে ভয়ঙ্করতা, সামুদ্রিক ভয়ঙ্করতা, সমুদ্রের জলস্ফীতি, জলস্তর,
আকাশ অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত ভয়ঙ্করতা আকাশের কিংবা তাদের দুর্বোধ্য সংকেত, কেমন কেমন সংকেত এলে কি প্রভাব আসে, অর্থাৎ সুনামি হলে তার আগে আমরা কি সংকেত পাই, ঝড় আসার আগে কি সংকেত পাই, বজ্রপাতের আগে কি সংকেত পাই, আমরা এই পরিবেশে বসবাস করতে করতে এখন শিখে নিয়েছি। তাই আমরা মেঘ করলে বজ্র বিদ্যুৎ হতে পারে এটা ধরে নিয়ে নিরাপদ স্থানে সরে যায়। তো আফ্রিকাও যখন দেখলো যে সে এমন একটা জায়গায় বসবাস করছে সেখান থেকে তাকে বাঁচার জন্য সে কিন্তু ওই সংকেতগুলোকে চিনতে শিখলো। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মানে যা দেখা যায় না, দেখারও অতীত, দেখা যায় না, নাগাল পাওয়া যায় না, কিন্তু আভাস পাওয়া যায়। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আফ্রিকার মানুষের মধ্যেও কিন্তু একটু একটু করে এই দুর্বোধ্য সংকেতগুলোর সম্পর্কে একটু একটু জানান দিতে শুরু করলো। মন্ত্র জাগাচ্ছিল মানে উৎস খুঁজে পাচ্ছিল। মন্ত্র আমাদের কি করে? বাঁচার উপায় দেখায়, উপায় দেখায়, রাস্তা দেখায়, পথ দেখায়। প্রকৃতিতে যা দেখা যাচ্ছে না সেই দৃষ্টি অতীত জিনিসগুলোও কিন্তু আফ্রিকার মানুষের মনের মধ্যে একটু একটু করে সংকেত দেখাতে শুরু করলো যে এই সংকেতগুলো এই ধরনের বিপদের কারণ, কাজেই সাবধানতা অবলম্বন করতে হবে। কখন, কোন সময়, কোন কোন ধরনের সাবধানতা, সেটা আফ্রিকার মানুষ চিনতে শিখলো। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রুপ করতে শুরু করলো কাকে? ভীষণকে। আজকে আমরা যদি কোনো একটা সমস্যায় বা সংকটে পড়ি তাহলে আমরা কি ক্রমশ নিজেকে জড়ো করতে 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 ভয় পেতে 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 এক সময় কি শেষ করব? তা তো নয়। আমরা একটা সময় বুকে বল, বাহুবল দেখিয়ে ওই প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে শিখবো, বুক পেতে দাঁড়াতে শিখবো। নিশ্চয় এটাই মানুষের ধর্ম। মানুষ কখনো হারতে শেখেনি। প্রকৃতির যে কোনো ভয়াবহতার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। যাত্রা প্রবন্ধ পড়েছো তো সাহিত্য সম্ভারে? যাত্রা, যাত্রা প্রবন্ধ পড়েছো তো? মানুষ ঘোড়ার পিঠে চড়তে 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 ছুটতে ছুটতে এগিয়ে চলছে। এগোতে এগোতে এক সময় সে চলে এলো সমুদ্রের সামনে। এবার কি করবে? আর তো এগোনো যায় না। থামেনি মানুষ। ঘোড়া থেকে নেমে মানুষ কি করেছে? ভেলাই চড়েছে। ভেলা উল্টে গেছে, ডুবে গেছে, কিন্তু মানুষের যাত্রা শেষ হয়নি, এগিয়ে গেছে। তাহলে এখানেও ঠিক তাই, মানুষ কিন্তু সেই সংকট থেকে ভীষণকে ভীষণকে ভয়াবহতাকে বিদ্রুপ করতে শুরু করলো। সে থামেনি, সে পিছিয়ে যায়নি, সে আত্মসমর্পণ করেনি প্রকৃতির কাছে। আফ্রিকার মানুষরাও কিন্তু আফ্রিকার ভয়াবহতার কাছে আত্মসমর্পণ করেনি। সে বিদ্রুপ করতে শুরু করেছে সেই ভীষণতাকে, অর্থাৎ সে রুখে দাঁড়াতে শিখেছে। ভয় কাটিয়ে এই ভয়াবহতাগুলোকে অবহেলা করতে শিখেছে, বিদ্রুপ করতে শিখেছে। কিসে? বিরূপের ছদ্মবেশে। সে নিজের রূপ বদলেছে। সে অসহায় থেকে হয়ে উঠেছে আত্মনির্ভর। আত্মনির্ভরতা থেকে সে ওই ভীষণকে, ওই বিরুদ্ধ শক্তিগুলোকে বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। শঙ্কা মানে আশঙ্কা মানে ভয়, তাকে কি করতে চাইছিলে? হার মানাতে চাইছে। মানুষ যতক্ষণ জীবন থাকবে সে ততক্ষণ যে কোনো বিরুদ্ধাচারণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আত্মসমর্পণ সে করেনি, করবেও না। প্রকৃতির বিরুদ্ধে করবে না, আকাশের বিরুদ্ধে করবে, মানে জল, স্থল, অন্তরিক্ষ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ চিরকাল চিরকাল অন্ধকারগুলোকে কাটিয়ে আলোর পথ খোঁজার চেষ্টা করেছে। সময় লাগতে পারে, শত শত যাত্রী সেখানে প্রাণ দিয়েছে বটে, কিন্তু এই প্রাণের ভয় দেখিয়ে মানুষ কিন্তু থেমে যায়নি। মহাকাশে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ইতিহাসে লেখা আছে। মহাকাশচারী অনেক ব্যক্তি সেখানে রয়ে গেছে, ফিরে আসতে পারেনি। মহাকাশ অভিযান বন্ধ নেই। মহাকাশ অভিযান নিয়ে কেউ কেউ পিছু পা হয় না, বরং অনেক বেশি আবেগতাড়িত হয়ে অনেক বেশি পৃথিবীকে এগিয়ে নিয়ে চলার জন্য মহাকাশচারীরা, এই মহাকাশচারীদের মৃত্যুর ইতিহাস জানা সত্ত্বেও তারা এগিয়ে চলে। স্বাভাবিকভাবেই মানুষ কখনো থামেনি। তো আপনাকে উগ্র করে সে আরো এগিয়ে চলেছে। 10 জন মহাকাশচারীর মৃত্যুর ইতিহাস কিভাবে হয়েছে, সেটাকে কিভাবে
কিভাবে মানে রেকটিফাই করা যায়, সেটাকে কিভাবে আমরা এড়িয়ে চলতে পারি, তার জন্য সে নিজেকে উন্নত করেছে বটে, আপনাকে উগ্র করে। অর্থাৎ আরো বেশি সদর্থক কিছু ভূমিকা নিয়ে সে কি করতে চেয়েছে, বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে এই অসুবিধাগুলোকে জয় করেছে। নেক্সট দেখো, হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। আফ্রিকার উদ্দেশ্যে সম্বোধন করছে, এটাকে একটা বলা হচ্ছে সম্বোধন পদ। হাই ছায়াবৃতা, আমরা সম্বোধন পদ জানি। সম্বোধন পদ কি, সম্বন্ধ পদ কি, এগুলো জানি। সম্বোধন মানে হচ্ছে আমরা যদি কাউকে কোনো কিছু বলি, অ্যাপ্রোচ করি, সেই অ্যাপ্রোচটা কি বলা হয়, সম্বোধন। এখানে এই ছায়াবৃতাকে সম্বোধন করা হচ্ছে, আফ্রিকাকে ছায়াবৃতা বলে সম্বোধন করা হচ্ছে। হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। অর্থাৎ আফ্রিকার মধ্যে যে সূর্যের আলোটাও ভালো করে পৌঁছায় না, বনস্পতির ভারে আফ্রিকা যেন অন্ধকারই থেকে যায়। তো সেই অন্ধকারের নিচেই কি ছিল, কালো ঘোমটা, বলতে আর সূর্যের আলো পৌঁছায় না বলে বলা হচ্ছে কালো ঘোমটা। সেখানে কি ছিল, তোমার মানব রূপ অপরিচিত ছিল গোটা সভ্য সমাজের কাছে, বিশ্বের কাছে। আফ্রিকা আসলে কিছুটা হলেও অপরিচিত ছিল, এখনো বেশ কিছুটা অপরিচিত। আমাদের সমস্ত দেখো, এক একটা দেশ তো আবিষ্কার হয়েছে। কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছেন। তো সবাই আমরা জানি না, এখনো হয়তো পৃথিবীতে কোনো দেশ, কোথাও কোনো জাতি লুকিয়ে থাকতে পারে, গোপন থাকতে পারে, আমরা জানি না, না জানতেও পারি, হয়তো আছে। আজকের দিনে হয়তো সেটা আর সম্ভব নয়, প্রায় উদ্ধার হয়ে গেছে সকলকে। কিন্তু আমি কথা প্রসঙ্গে বলছি যে এখনো হয়তো কোনো জনজাতি পৃথিবীর কোনো একটা জায়গায় সেখানে নিহিত আছে, সেটা আমরা এখনো খোঁজ পাইনি। তো আফ্রিকাকে উদ্ধার করেছে এই গোটা বিশ্বের কাছে। আফ্রিকা নামক দেশটির পরিচয় পেতে অনেক দেরি হয়েছে। সেটা কি ছিল, অনেক সময় লুকিয়ে ছিল, গোপন ছিল। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে, মানে উপেক্ষিত অবস্থায়, অর্থাৎ জনজাতির চোখের আড়ালে কিন্তু সেটি উপেক্ষিত ছিল, আড়ালে ছিল। এলো ওরা লোহার হাত করে নিয়ে, কারা, ঔপনিবেশিক শক্তি। যে সমস্ত দেশ শিল্প বিপ্লবে এগিয়ে গেছে, তারা হাত করে নিয়ে চলে এলো। কি করবে, আফ্রিকার মানুষদেরকে নিয়ে গিয়ে কম পয়সায়, কম খরচে, কম পারিশ্রমিক দিয়ে বেশি শ্রম করিয়ে নেবে, কলে কারখানায় কাজ করাবে, শ্রমিক হিসাবে, কৃতদাস হিসাবে কাজ করাবে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এই আফ্রিকাতে যে সমস্ত জঙ্গলে যে সমস্ত জীব রয়েছে, তার মধ্যে নেকড়ে বাঘ সব থেকে একটি দুর্ধর্ষ জীব। তার মধ্যে যে হিংস্র নখ রয়েছে, সেই নখের থেকেও এই ঔপনিবেশিক শক্তিশালী জাতি, তাদের নখ অনেক বেশি তীক্ষ্ণ। বলা হচ্ছে যে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ এতটাই তারা পাশবিক। এই পাশবিক কতখানি পাশবিক, নেকড়ের থেকেও পাশবিক এই ইংরেজ শক্তিধারী ঔপনিবেশিক জাতির মানুষজন, যারা আফ্রিকার মানুষজনদেরকে মানে তুলে নিয়ে গিয়ে তারা কাজ করাবে কোথায়, কলে কারখানায়, বিভিন্ন জায়গাতে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তাদের অহংকার মারাত্মক ভাবে। কেননা তারা মনে করে দেশের সভ্য জাতি তারা, বিশ্বের সভ্য জাতি তারাই নাকি আর্থিক উন্নতি করেছে, সামাজিক উন্নতি করেছে, ইত্যাদি ইত্যাদি। তাদের গর্ব, মারাত্মক গর্ব, তারা শিল্প বিপ্লবের ফলে কল কারখানা তৈরি করে ফেলেছে, এটা নাকি তাদের গর্বের কারণ। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ। তথাকথিত সভ্য, তারা নিজেদেরকে সভ্য মনে করে বটে, কিন্তু আসলে তারা সভ্য নয়। কবির কাছে তারা সভ্য নন। সভ্য মানুষ হচ্ছে যারা মানবতাবাদী, জীবন দরদি, মানব দরদি, কিন্তু তারা মনে করে তারা অত্যন্ত সভ্য। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সভ্য অসভ্য বলে একটা গদ্য পড়তে পারি, আছে। সেখানে তিনি দেখিয়েছেন যে সভ্য কারা, অসভ্য কারা, প্রকৃত সভ্য কারা আর প্রকৃত অসভ্য কারা। তো তারা মনে করে নিজেদেরকে সভ্য, কিন্তু কবির দৃষ্টিতে তারা সভ্য নয়, কারণ তারা নির্দয়, তারা নির্মম। কোনো নির্দয় নির্মম জাতি কখনো সভ্য হতে পারে না।
তারা মনে করে সভ্য, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। নিজেদের ব্যবহারই নিজেদের পরিচয় দিয়ে দিল তারা হচ্ছে নির্লজ্জ, তারা অমানুষ। কেন? আফ্রিকার মানুষদেরকে অর্থ না দিয়ে, অধিক শ্রম করিয়ে নিয়ে, মানুষের কোনো মর্যাদা না দিয়ে, শুধুমাত্র পশ্চাচার ভাবে, পশুর মতো করে তাদেরকে খাটিয়ে নেওয়ার ইচ্ছা, এই চরিত্রটাকে প্রকাশ করে দিল, তাদের নিজস্ব চরিত্রকে প্রকাশ করে দিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। অর্থাৎ আফ্রিকার জনজাতি পিছিয়ে পড়া জনজাতি, তারা তাদের কান্নার জলে, চোখের জলে, ঘামের জলে, রক্ততে, পায়ের ধুলো দিয়ে মাটিতে গড়িয়ে পড়ে সেই ধুলো হয়ে গেল কাদা। অর্থাৎ এটার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে আফ্রিকার প্রতি সভ্য রাষ্ট্রগুলো, তথাকথিত সভ্য রাষ্ট্রগুলো কি পরিমাণ অন্যায় করেছে, কি পরিমাণ অত্যাচার করেছে, তাদের দুঃখের কারণটা কতখানি, এটা বোঝাতে বলা হচ্ছে তোমার ভাষাহীন ক্রন্দনে। তাদের বলার কিছু ছিল না। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, মানে পাঁক, ধুলো যদি পাঁকে পরিণত হয় তার মানে সেখানে কি লাগবে? জল লাগবে। সেটা কিসের জল? চোখের জল, রক্তের জল, ঘামের জল। আফ্রিকাকে দেশের উন্নত রাষ্ট্রগুলো এভাবেই শোষণ করেছে, যে শোষণের ফলে তাদের ব্যথাজনিত, বেদনাজনিত, দুঃখজনিত যে চোখের জল, সেই চোখের জলে আফ্রিকার মাটি ভিজে গিয়ে কাদা হয়ে গেছে। অর্থাৎ শোষণের পরিমাণটা এখান থেকে বুঝতে পারি। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দস্যু বলতে কাদের বোঝানো হচ্ছে? সভ্য রাষ্ট্রগুলির কথা বোঝানো হচ্ছে। সভ্য জাতি যারা হাত করা নিয়ে আফ্রিকার মানুষদেরকে টেনে তুলে নিয়ে যেতে চেয়েছিল তাদের কল কারখানায় কাজ করাতে, বিনা পারিশ্রমিকে কিংবা কম পারিশ্রমিকে। তাদের পায়ে যে জুতো ছিল, সেই জুতোর তলায় যে কাঁটা ছিল বা বিট ছিল, সেই দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার ইতিহাসকে কলঙ্কিত করে দিয়ে গেল এই সভ্য বা তথাকথিত সভ্য বর্বর জাতির পায়ের ছাপ। অত্যাচারের পরিমাণটা এখান থেকে আমরা বুঝতে পারছি তাদের কথা থেকে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। একটা দিকে তারা সমাজকে, সোসাইটির একটা অংশকে শোষণ করছে, অত্যাচার করছে, তাদের বর্বরতা দেখাচ্ছে, লড়াই দেখাচ্ছে একটা দিক থেকে। আর একটা দিক থেকে কি হচ্ছে? তাদের স্বাভাবিক জীবনযাপনের ছবি আমরা দেখতে পাচ্ছি। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠল সুন্দরের আরাধনা। এগুলো তো আমরা কি বুঝতে পারছি? এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে হচ্ছে আমরা একটা জায়গায় বর্বর, আমি একটা জায়গায় ব্যবসাদার, শোষণ করতে পারি, ঠকাতে পারি কাউকে। আর একটা জায়গায় কিন্তু আমি হয়তো কারোর স্বামী, কারোর পিতা, কারোর বন্ধু, কারোর ভাই, কারোর দাদা। আমাদের এই যে পার্সপেক্টিভ আছে, আফ্রিকার মানুষরা, আফ্রিকার সভ্য জাতি, ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলো যারা শিল্প বিপ্লবে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে, তারা কি করলো? তারা একদিকে আফ্রিকায় গিয়ে হাত করে নিয়ে আফ্রিকার মানুষদেরকে টেনে তুলে নিয়ে যাচ্ছেন তাদের কলকারখানায় কাজ করানোর জন্য, কিন্তু আর একটা দিকে তাদের কিন্তু কি কাজ চলছে তাদের দেশে, তাদের জীবন ব্যবস্থা, তাদের দৈনন্দিন জীবনে মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে, তাদের দৈনন্দিন জীবনে তাদের শিশুরা মায়ের কোলে খেলছে, তাদের দৈনন্দিন জীবনে কবিতা রচনা চলছে, সুন্দরের আরাধনা চলছে। তাহলে একদিকে তারা শোষণ করছে আফ্রিকার মানুষদের, আর একদিকে তাদের ব্যক্তিগত জীবনযাপনও কিন্তু চলছে। তারপর আমরা কি পাচ্ছি? আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। কেন? আজকে কি হয়েছে? পশ্চিম দিগন্তে মানে পাশ্চাত্যের দেশগুলোই। পাশ্চাত্যের দেশগুলো প্রথম শিল্প বিপ্লব হয়েছে। শিল্প বিপ্লবের ফলে তারা কি করেছে? শিল্প তৈরি করেছে, কলকারখানা তৈরি করেছে, সেখানে দরকার তো মজুর। এই মজুরদেরকে সংগ্রহ করা হচ্ছে আফ্রিকা থেকে। অস্ত্রশস্ত্র তৈরি করছে। তারা যখন আর্থিক উন্নতি করছে, এই আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এবার আস্তে আস্তে বিবাদ বাঁধছে।
দীনেশ দাসের কাস্তে কবিতা আছে, সেখানে আমরা পড়েছি, কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ। যখন আমাদের অর্থ হয়েছে, সম্পদ তৈরি হয়েছে, যখন আমরা নিজেদের মধ্যে নিজেরা সকলেই ধনী হয়ে উঠেছি, তখন এক ধনীর সঙ্গে আর এক ধনীর বিরোধ বাঁধে। যখন আমরা দরিদ্র ছিলাম তখন বিরোধিতা কম ছিল, যখন ধনী হয়েছে তখন ধনীর সঙ্গে ধনীর বিরোধ বাঁধছে। অর্থাৎ পাশ্চাত্যের দেশগুলো নিজেদেরকে উন্নতি করার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে কিন্তু বিরোধ বাঁধছে, কে সেরা, আমি না তুমি, সেরার সেরা কে। এই নিজেকে সেরা প্রমাণ করার জন্য নিজেরা গোপনে গোপনে অস্ত্র তৈরি করছে, অস্ত্র মজুত করছে, সুযোগ পেলে কেউ কাউকে আঘাত করছে, আবার প্রত্যাঘাত করছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ যখন নিজেদের মধ্যে এবার ঠোকাঠুকি শুরু হয়েছে, একে পারলে মানে নখ পেলে নরুন চায় না, এরকম একটা বিষয় আর কি, যে আমি যদি কোনো একটা দেশকে দখল করতে পারি, যে কোনো উপায়ে দখল করে নেব, পারস্পরিক যে দ্বন্দ্ব সেটা শুরু হয়েছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষকাল মানে কি সন্ধ্যাবেলা, দিনের শেষ, তো দিনের শেষ হচ্ছে সন্ধ্যা, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস মানে নিজেদের মধ্যেই ঝড় ঝঞ্ঝা তৈরি হচ্ছে, শুরু হচ্ছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, গুপ্ত গহ্বর থেকে, আসলে ওরা উন্নতি করেছে কোথায়? অর্থে। মননে করেছে কি? ইউরোপিয়ান কান্ট্রিগুলো অর্থে উন্নতি করেছে, শিক্ষায়, সংস্কৃতিতে, মানবতায়, ভ্রাতৃত্ববোধে উন্নতি করেছে? করেনি তো। তাই তাদের সেই পশ্চাচার, তাদের সেই পাশবিক সত্তাটা গুহা থেকে বেরিয়ে আসবে। কোথাও না কোথাও তো গোপন করা আছে। ভালো পোশাক পরলে, ভালো জুতো পরলে, ভালো সাজ করলে কি মানবতা তৈরি হবে? মানবতা তো ভিতরে গোপন করা আছে, থাকলে এক সময় বেরোবে, না থাকলে এক সময় পাশবিকতা বেরিয়ে আসবে। বেরিয়ে এলো যখন তাদের মধ্যে দেখা গেল যে নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করার জন্য যেটা বেরিয়ে এলো সেটা মানবতা নয়, কি বেরিয়ে এলো? পাশবিকতা। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, গুপ্ত গহ্বর বলতে আমি যে শিক্ষায় শিক্ষিত, যে চিন্তায় চিন্তিত, সেই চিন্তার প্রকাশটা এক সময় না এক সময় ঘটবেই। আমি একটা শোষক, আমি একটি আমি একজন মানবতাহীন, নীরস এবং অত্যাচারী। আমার মধ্যে সেই অত্যাচারিতার যে দোষ, নির্মমতার যে দোষ, সেগুলোই সময় মতো বেরিয়ে আসবে। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। আমরা দেখেছি যে এই যে পত্রপুট কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থটি মোটামুটি ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে লেখা। এই টাইমটাতে আমাদের পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক যুদ্ধের সাজো সাজো রব চলছে। এই সাজো সাজো রবের সময় কি দেখতে পাচ্ছি? যে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। যখন যে অর্থে উন্নতি করেছে, তখন আর একজনকে দমন করার জন্যে, নিজেকে সেরা প্রমাণ করার জন্যে একজন আর একজনকে আঘাত করতে কিন্তু তারা পিছিয়ে যায় না। অর্থ অনর্থের যে কারণ হয়ে ওঠে তখন। লেখক সেমত অবস্থায় বলছেন, কবি সেমত অবস্থায় কি বলছেন? এসো যুগান্তরের কবি। যুগান্তর মানে অন্য যুগ, অন্য ভাষার কবি, অন্য ভাবের কবি, এসো যুগান্তরের কবি। কবি নিজেকেই বলছেন যে কবির ভাবনা পরিবর্তন হোক, অন্য যুগের কথা বলি, এসো যুগান্তরের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সন্ধ্যা কোথায়? সভ্যতা শেষ হয়ে যাবার সন্ধ্যা। যে সন্ধ্যা একটা জাতিকে, একটা সভ্যতাকে নষ্ট করে দিতে পারে। কাজেই কবিতার উদ্দেশ্য বদলাও। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। কার পাশে? আফ্রিকার পাশে। এই মতো অবস্থায় যে পারস্পরিক জেদাজেদি তৈরি হচ্ছে, এখন তৈরি হোক মানবতা। মানবতা প্রতিষ্ঠা না হলে এই কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ, এই কামানের ঠোকাঠুকি চলতে থাকলে দুটো দেশই ধ্বংস হবে। ইউরোপিয়ান বিভিন্ন যে সমস্ত দেশগুলো শিল্প বিপ্লবের ফলে অর্থ সঞ্চয় করেছে, অস্ত্রশস্ত্রের ভান্ডার বাড়িয়েছে, যদি এখানে মানবতা না থাকে, তাহলে একাধিক দুই রাষ্ট্র দুজনেই যারা ঝগড়া করবে, বিবাদ করবে, তারা দুজনেই নষ্ট হবে। কাজেই এখন দরকার কি? এখন দরকার হচ্ছে মানবতার দরকার। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে। যে আফ্রিকাকে তোমরা এতদিন লুট করেছো, কি লুট করেছো? শুধু অর্থ তা নয়, মান লুট করেছো, সম্মান লুট করেছো, মানবতা লুট করেছো,
সেই তার জন্য এখন তার কাছে ক্ষমা চাওয়া উচিত। বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, এই লাস্ট লাইন থেকে প্রশ্ন আসে পুণ্যবাণীটি কি, শেষ পুণ্যবাণীটি কি, এখান থেকে লাস্ট লাইন থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে আফ্রিকার প্রতি যে অবমাননা, যে অত্যাচার, যে নির্মমতা উন্নত রাষ্ট্রগুলি করেছে, কবি বলছেন অন্ততপক্ষে তার প্রতি ক্ষমা চাওয়া উচিত। এই ক্ষমাই কিন্তু তোমাকে একটি মানব হিসাবে অন্ততপক্ষে আবার ইতিহাসে চিহ্নিত করে দেবে। আফ্রিকার সঙ্গে যে ব্যবহার তোমাদের চলেছে সেটা অমানুষতা, সেটা নির্লজ্জতা, সেটা বর্বরতা। এই বর্বরতা থেকে, অমানুষতা থেকে মানুষ হিসাবে যদি এই পৃথিবীর বুকে নিজেকে একবারও পরিচয় করাতে চাও, তাহলে আফ্রিকার প্রতি এই অবমাননার জন্য ক্ষমা করা দরকার। দেখো, প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত এই কবিতাটা পড়লাম। কবিতার থট, থিম, বিষয়বস্তু আশা করি বুঝতে পেরেছো। নেক্সট একটি কবিতা পড়াবো, সেটা হচ্ছে অভিষেক। ক্লাস 10-এরই সাহিত্য সঞ্চয়ন বইটিতে রয়েছে। অভিষেক কবিতাটি পাশে রেখে বোঝার চেষ্টা করো একটু। টেক্সটের প্রত্যেকটা লাইন আমি এখানে রেখেছি এবং প্রসঙ্গ ব্যাখ্যা করে করে আমি বোঝানোর চেষ্টা করছি। অভিষেক কবিতাটি শুরু হয়েছে বীরবাহুর মৃত্যু হয়ে গেছে। অভিষেক কি? মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ, তার প্রথম স্বর্গের নাম অভিষেক। কেমন? মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ, তার প্রথম স্বর্গের নাম অভিষেক। এই বইয়েতে অভিষেক নামটি কারা দিল? মধ্যশিক্ষা পর্ষদ এই কবিতাটি নাম দিয়েছে অভিষেক। এটা মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের সব অংশটুকুই পড়ছি আমরা? একদমই না। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের কিছুটা অংশ আমরা পড়ছি অভিষেক নামে। এই অভিষেক নামটি দিচ্ছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কবিতাটি শুরু হচ্ছে যে জায়গা থেকে, সেটি হচ্ছে রাবণের পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে। রাবণের 2 স্ত্রী, এক স্ত্রীর ছেলের নাম বীরবাহু, এক স্ত্রীর ছেলের নাম মেঘনাদ। চিত্রাঙ্গদা বলে তার যে স্ত্রী রয়েছে, চিত্রাঙ্গদা, এই চিত্রাঙ্গদা স্ত্রী হচ্ছে সন্তান হচ্ছে বীরবাহু এবং এবং মন্দোদরীর পুত্র হচ্ছে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। তারা পরস্পর সৎ ভাই, কিন্তু রাজপুত্র হিসাবে মেঘনাদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের জায়গাটা আমরা এখান থেকে খুঁজে পাবো। বীরবাহু মারা গেছে, মারা যাওয়ার কথা ছিল না। মেঘনাদ কিন্তু রঘুবংশের সৈন্যদের ধ্বংস করে দিয়ে তার স্ত্রী সহ সখীদের সঙ্গে অবকাশ যাপন করছেন, প্রমোদ কাননে রয়েছেন। এমতো অবস্থায় মেঘনাদের কাছে খবর যাচ্ছে যে তার ভাই বীরবাহু মারা গেছে। মেঘনাদ অত্যন্ত অবাক হয়ে গেছেন যে কি করে হতে পারে এটা, কিন্তু যে কোনো ভাবেই হোক হয়েছে, সেটা আমরা কবিতায় দেখতে পাবো সম্পূর্ণভাবে। খবরটি কে দিচ্ছেন? খবরটি দিচ্ছেন লক্ষ্মী, দেবী লক্ষ্মী তাদের পরিবারের ধাত্রী মাতার ছদ্মবেশে গেছেন। দেবী লক্ষ্মী মেঘনাদের কাছে যাচ্ছেন কার ছদ্মবেশে? ধাত্রী মাতার ছদ্মবেশে। মেঘনাদকে খবর দিতে যাচ্ছেন যে তোমার ভাই বীরবাহু মারা গেছে, তোমার পিতা রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে, তুমি এক্ষুনি ফিরে চলো এখান থেকে। এই খবরটি নিয়ে যাচ্ছেন দেবী লক্ষ্মী ধাত্রী মাতার ছদ্মবেশে। শুরু করছি, দেখো। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাত, গতিতব আজিয়ে ভবনে কহদাসে লঙ্কার কুশল। কি দেখছি আমরা? কনক আসন ত্যাজি মানে স্বর্ণ সিংহাসন ত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে আমরা যদি কোনো বয়োজ্যেষ্ঠকে দেখি, কোনো সম্মানীয় ব্যক্তিকে আমাদের কাছে আসতে দেখি, আমরা কি করে উঠে দাঁড়িয়ে অবাক হই। কি ব্যাপার একটু বলুন, কি যেন এসেছেন, বসুন, আসুন, এরকম আমরা বলি। মেঘনাদ রয়েছেন প্রমোদ কাননে স্বর্ণ সিংহাসনে বসে, তার স্ত্রী প্রমীলার সখীদের সঙ্গে তিনি অবকাশ যাপন করছেন। এখানে তার পরিবারের ধাত্রীমাতা যদিও তিনি একজন, খুব সহজ করে বললে, চাকরানী বিশেষ, কিন্তু একজন রাজপুত্রের যে বিনয়, তার পরিবারের একজন পরিচারিকাকেও তিনি কতখানি সম্মান করেন। রাজপুত্রের যে শিক্ষা, মেঘনাদ মধুসূদন তো সবসময় চেয়েছেন তার মাই ফেভারিট হিরো হচ্ছে ইন্দ্রজিৎ।
তিনি রঘুবংশকে সমর্থন করেননি কোথাও। শেষ পর্যন্ত মেঘনাদ হত হয়েছেন, কারণ মূল রামায়ণের কাহিনীকে তাকে অস্বীকার করা যায় না। রাবণকে রামচন্দ্রকে রঘুবংশকে বড় করতেই হবে, এটাই ভারতীয়দের চাহিদা। কিন্তু মধুসূদন সবসময় চেয়েছেন মাই ফেভারিট হিরো হচ্ছে ইন্দ্রজিৎ। রাবণ এবং মেঘনাদের মধ্যে যে বীরত্ব আছে সেটা কখনো মধুসূদন অস্বীকার করতে পারছেন না। অনেক কষ্টের মধ্যে দিয়েও তাকে হত করতে হয়েছে ঠিকই, কিন্তু মেঘনাদকে হিরো করার জন্য মধুসূদন যে কতখানি বড় মনের চেষ্টা করে চালিয়ে গেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। রাজপুত্র হিসেবে সে কতখানি সম্মান জানাচ্ছে একজন বাড়ির পরিচারিকাকেও। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রীমাতা মানে ধাইমা কি? যারা আমাদের সন্তান সন্ততি হওয়ার সময় সাহায্য করেন, প্রত্যেকটা পরিবারে সেরকম ধাইমা থাকেন। সেই ধাইমা বা ধাত্রীর চরণেও কিন্তু একজন রাজপুত্র প্রণাম করছে। কেন প্রণাম করছে? রাজোচিত বিনয়টার কোনো অভাব নেই মেঘনাদের মধ্যে, রাজোচিত বিনয়ের কোনো অভাব নেই। ধাত্রীমাতা পরিবারের খুব বড় পদাধিকারী ব্যক্তি নন, কিন্তু তিনি বয়োজ্যেষ্ঠা এবং তাকে তিনি জন্ম দিয়েছেন, সাহায্য করেছেন জন্মানোর সময়। সে জন্মানোর সময় থেকে তিনি তাকে দেখছেন সেই পরিবারের মানুষ হিসাবে। তাই রাজোচিত বিনয় থেকে তিনি তাকে প্রণাম করছেন সিংহাসন ছেড়ে উঠে এসে, এবং বলছেন কি হেতু মাতো, কি কারণে গতি তব আজিয়ে ভবনে, তুমি এখানে এসেছো। ভবনে বলতে এই জায়গাতে তুমি এখানে এলে, কি কারণ বলো। কহ দাসে লঙ্কার কুশল, আমি হচ্ছি দাস, অর্থাৎ তিনি যে একজন শিশু তার কাছে এটা প্রকাশ করতে তার কোনো লজ্জা নেই। লঙ্কার খবর কি তুমি বলো, কুশল তো সব ভালো আছে তো। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, মাথায় চুমু খেলেন কে? ধাত্রীমাতা, একদম তার মাতার মতো, মায়ের মতো সন্তান তুল্য মেঘনাদকে মাথায় চুমু খেয়ে কি করছেন? ছদ্মবেশী অম্বুরাশি সুতা মানে ছদ্মবেশ ধারণকারী যে সমুদ্র কন্যা লক্ষ্মী, আসলে এসেছেন তো লক্ষ্মী, কার ছদ্মবেশে? ধাই মায়ের ছদ্মবেশে। ধাই মাতা মানে ধাত্রীমাতা কি করছেন? ধাত্রীমাতা বা ছদ্মবেশী লক্ষ্মী কি করছেন? তার মাথায় চুমু খেয়ে বলছেন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। স্বর্ণ লঙ্কা, কনক মানে স্বর্ণ, স্বর্ণ লঙ্কার অবস্থা তোমাকে কি বলবো পুত্র। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, বলি মানে হচ্ছে হত হয়েছে, বীরবাহু বলি। কিন্তু দেখো ব লয়ে দীর্ঘই বলি মানে হচ্ছে বলবান, ব লয়ে দীর্ঘই বলি হচ্ছে বলবান, আর ব লয়ে হর্ষই বলি মানে হচ্ছে যিনি হত হয়েছেন, বলিদান। গিরিশ ঘোষের একটি নাটকের নাম, ব লয়ে হর্ষই দয়াকার দন্ত ন বলিদান। ব লয়ে দীর্ঘই বলি মানে বীর। তাহলে বীরবাহু কি হয়েছে? হত হয়েছে। এখানে বলি ব লয়ে দীর্ঘই বলি আছে বলতে অবশ্যই বীরত্ব, বীরবাহু হত হয়েছে। ঘোর রণে, ঘোর যুদ্ধে তোমার ভাই বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সশয়নে সাজেন আজি যুঝিতে আপনি। যুঝিতে মানে কি? মোকাবিলা করতে। তো তোমার ভাই বীরবাহু যে মারা গেছে তার জন্য তোমার বাবা রাবণ কি করছেন? এখন যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন সেই হারের বীরবাহুর মৃত্যুর মোকাবিলা করতে। একজন পিতাকে আমরা দেখব বীরবাহুর মৃত্যুতে রাবণ সাহিত্য সম্ভার ক্লাস 9-এর প্রথম কবিতা, ঠিক এই প্রসঙ্গেরই কবিতা। একজন পিতাকে পুত্র হারানোর পরেও যুদ্ধ সাজে সজ্জিত হতে হয়, এটা রাজোচিত ধর্ম, এটা রাজধর্ম। রাজা হিসাবে তাকে এটা করতেই হবে, কারণ রাজা তার প্রজাদের কাছে দায়বদ্ধ। কি জন্য? সন্তান চলে গেলেও একজন রাজাকে যুদ্ধ করতে প্রস্তুতি হতে হয়, কেননা তার প্রজারা চাইবে যে রাজা হিসেবে তিনি কিন্তু এখানে ভয়ে নুব্জ হয়ে গেছেন, দুর্বল হয়ে পড়েছেন, এটা পিতা হিসেবে তিনি দুঃখ পেতে পারেন। ঠিক আমরা বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাতে ঠিক এই জায়গাটাই পাবো। পিতা হিসাবে রাবণ কিন্তু অত্যন্ত ব্যথিত, কিন্তু রাজা হিসাবে তার একজন রাজ সৈন্যকে অন্য পক্ষ এসে আঘাত করেছে, তার সন্তান হওয়া সত্ত্বেও তিনি তখন সেখানে রাজা, পিতা নন। তাই তাকে রাজোচিত যে ধর্ম পালন করতেই হচ্ছে, যুদ্ধের সাজে সজ্জিত হতে হচ্ছে। ভেঙে পড়ার কোনো জায়গা তার কাছে নেই, কিন্তু তিনি পিতা হিসাবে মনে মনে ব্যথিত, রাজা হিসাবে
অবশ্যই প্রত্যাঘাত করার জন্য তাকে প্রস্তুতি নিতে হচ্ছে। হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সশয়নে সাজে না যে যুঝিতে আপনি, মোকাবিলা করার জন্য তিনি তৈরি হচ্ছেন। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া। এ কথা শুনে মেঘনাদ একেবারে মেঘনাদ একেবারে অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। কি বললে? কি কহিলা ভগবতী? ভগবতী বলতে তাকে সম্বোধন করছে কাকে? ওই ধাত্রী মাতাকে, অর্থাৎ সমুদ্রকন্যা লক্ষ্মীকে। ভগবান থেকে ভগবতী, স্ত্রী বলে ভগবতী। কি কহিলা ভগবতী মানে দেবী। দেখো, সম্বোধন বলে এটা হর্ষই হয়েছে, কিন্তু দীর্ঘইকার হবে না। যদি দেবীকে আমরা কোথাও সম্বোধন করি, দয়কার বয় হর্ষই লিখতে হবে। দেবী শব্দটিকে যদি আমরা কোথাও সম্বোধন করি, তখন দয়কার বয় হর্ষই হয়। নদী শব্দকে যদি আমরা সম্বোধন করি, দন্তন্য দয় হর্ষই হবে। নদী বানানটা জেনারেলি দন্তন্য দয় দীর্ঘই। নদী তুমি কোথা হইতে আসিতেছ, নদীকে সম্বোধন করছি, দন্তন্য দয় হর্ষই। নদী তুমি শুনতে পাচ্ছ কি, নদীর এগেনস্টে যদি আমরা এই প্রশ্ন করি, আমাকে লিখতে হবে দন্তন্য দয় হর্ষই। তাই দেবী, ভগবতী এই শব্দগুলিতে যদি সম্বোধন থাকে, সম্বোধন মানে কি? অ্যাপ্রোচ, কাউকে কিছু অ্যাপ্রোচ করা, সেটা কি বলা হয়? সম্বোধন, তখন হর্ষইকার হবে। কি কহিলা ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে? কে বধ করলো আমার প্রিয় অনুজকে, মানে ভাইকে, মানে বীরবাহুকে কে বধ করলো? নিশারণে সংহারিনু আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে আমি এই রাঘবদের সকলকে আমি সংহার করেছি, ধ্বংস করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটেনু প্রচন্ড সরবৈরী দলে, তাদেরকে টুকরো টুকরো করে আমি কেটে দিয়ে এসেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু প্রচন্ড স্বর মানে কি? তীর, তীর। বৈরী দলে, শত্রুদেরকে আমি এভাবে তীর দ্বারা নিক্ষেপ করে এসেছি। তবে এ বারতা মানে বার্তা থেকে বারতা, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী তুমি কোথায় পাইলে তুমি? এই অদ্ভুত বারতা মানে এই অদ্ভুত খবর, এই অদ্ভুত খবর কি করে ঘটলো? শীঘ্র কহ দাসে, আমাকে তুমি তাড়াতাড়ি বলো এই ঘটনা কেমন করে ঘটলো? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, ওই সমুদ্রকন্যা লক্ষ্মী অর্থাৎ ধাত্রী মাতাকে মেঘনাদ মধুসূদন কিভাবে ব্যক্ত করছেন? রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী বলে ব্যাখ্যা করছেন, তার বিশেষণ হিসেবে লাগাচ্ছেন এগুলোকে। হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। রামচন্দ্র হচ্ছে মায়াবী মানব, সে মরে গেলেও আবার বেঁচে যেতে পারে। ঈশ্বরের প্রতি ঈশ্বরের এমনই একটা আশীর্বাদ তার প্রতি আছে, সে মারা গিয়েও বেঁচে যেতে পারে। মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে সে মরে গিয়েছিল কিন্তু আবার বেঁচে গেছে। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান, তুমি তাড়াতাড়ি করে যাও আর রক্ষা করো। কি রক্ষা করো? তোমার রক্ষ মানে রক্ষা করো, রক্ষ কুলমান, তোমাদের এই রাক্ষস বংশের মান রক্ষা করার জন্য তুমি এখান থেকে তাড়াতাড়ি চলো। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, এই কাল যুদ্ধে মানে কি? এই ভয়ঙ্কর যুদ্ধে। আমরা বলি না যে কাল সর্প, মানে যে সর্প দংশন করলে বাঁচানো যায় না। অর্থাৎ এই ভয়ঙ্কর যুদ্ধে তুমি এটাকে রক্ষা করো, রাক্ষস বংশকে রক্ষা করো। এটা শোনার পরে মেঘনাদ আর এক মুহূর্ত এখানে সময় নষ্ট করতে রাজি নয়, তিনি চলে যেতে চান। কি করছেন? ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে। গায়েতে যে সমস্ত অলংকার ছিল, গহনা ছিল, ফুল ছিল, মালা ছিল, কানের দুল ছিল, হাতে যে সমস্ত গহনা ছিল বা ফুল মালা ছিল, সেগুলো সমস্ত ছিঁড়ে ফেলে দিচ্ছেন। ছিরিলা কুসুম দাম মানে ফুল টুল যেগুলো ছিল, রোষে মানে রাগে, মহাবলী মেঘনাদ, মহাবলী বাহুবলী অর্থাৎ বীর মেঘনাদ কি করছেন? সেগুলোকে ফেলে দিচ্ছেন। ফেলাইলা কনক বলয় দূরে, সোনার যে বলয়গুলো ছিল, হাতে যে চুড়িগুলো পরেছিলেন তিনি, রাজপুত্র হিসাবে তার সোনার গহনা গায়ে অনেকগুলো ছিল, সেগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন। পদতলে সেগুলো পড়ে থাকলো। মেঘনাদ কত বড় মনের হৃদয়ের ব্যক্তি দেখো, এবং রাক্ষস বংশের প্রতি তার কত ভালোবাসা, তার কত সহানুভূতি, তার কত প্রেম রয়েছে মেঘনাদের প্রতি। বলা হচ্ছে যে মেঘনাদের যে গহনাগুলো মাটিতে ছড়িয়ে গড়াগড়ি খাচ্ছে, এটাও অত্যন্ত শোভা দিচ্ছে। কিসের শোভা দিচ্ছে? বলছে যে
শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের দুলগুলো মাটিতে পড়ে কেমন করে শোভা পাচ্ছে, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। মানে অশোক গাছের নিচেই অশোক ফুল যেভাবে পড়ে থাকলে সুন্দর দেখায়, মেঘনাদের গায়ের গহনাগুলো ছড়িয়ে পড়ে আছে, কানের কুণ্ডলগুলো ছড়িয়ে পড়ে রয়েছে, সেটা যেন মনে হচ্ছে অশোক গাছের নিচেই অশোক ফুল ছড়িয়ে পড়ে আছে। অর্থাৎ মধুসূদন কোনোভাবেই রাক্ষস বংশের কোনো কিছুর মধ্যেই খারাপ কিছু দেখতে পান না। সেখানে সবকিছুর মধ্যেই রয়েছে একটা বৃহত্তর চেতনা, বৃহৎ শক্তিশালী, বৃহৎ দক্ষতা, বড় রাজোচিত বিভিন্ন ধরনের ছবি তিনি খুঁজে পাচ্ছেন এই রাক্ষস বংশের সব ক্ষেত্রেই। তাই মেঘনাদের যে গহনাগুলো রাস্তায় পড়ে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে, সেগুলো যেন মনে হচ্ছে ফুল ফুটে আছে, এই তুলনা তিনি করলেন। ধিক মোড়ে, কে বলছে নিজেকে? মেঘনাদ নিজে কি ধিক্কার জানাচ্ছেন, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা। মানে শত্রুরা, বৈরী হচ্ছে শত্রু, বৈরী দল বেড়ে মানে কি ঘিরে ফেলেছে, শত্রু দল আমাদের স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, আর আমি কিনা বামা দল মাঝে, আমি কিনা মেয়েদের মধ্যে বসে আছি, আমি মেয়েদের মধ্যে থেকে এখন অবকাশ যাপন করছি, বিলাসবহুল জীবন যাপন করছি, আমি রাজপুত্র, আমার রাজত্ব শত্রু দল ঘিরে ফেলেছে, আর আমি এই বামা দল মাঝে মানে স্ত্রীলোকদের মাঝে বসে আছি। ছি ছি, এটা হতেই পারে না। এই কি সাজে আমারে, দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আনো রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। এক্ষুনি রথ নিয়ে এসো, যত তাড়াতাড়ি সম্ভব আমি লঙ্কায় ফিরে যাব এবং এই শত্রুদেরকে বধ করে আমি আমার এই কলঙ্কের অবসান ঘটাতে চাই। আমি দশানন আত্মজ, মানে দশানন হচ্ছে রাবণের পুত্র, আমি ইন্দ্রজিৎ, এক্ষুনি রথ নিয়ে এসো, এই অপবাদ আমি যত তাড়াতাড়ি সম্ভব দূর করতে চাই। সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, রথীন্দ্রোৎসব অর্থাৎ মেঘনাদ কি বলা হচ্ছে, কিভাবে সাজছেন? বীর আভরণ, আভরণ মানে কি? অলংকার। আবরণ মানে আবৃত করে রাখা কোনো কিছু জায়গা, আবরণ, আভরণ হচ্ছে অলংকার। সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে। এইবার এই সাজসজ্জাটা কবির কেমন লাগছে? মধুসূদন আসলে মেঘনাদকে ফেভারিট হিরো, তার কাজেই তার সবকিছুই ভালো। বসিলা যুবতী পদতলে, আহামরি সুবর্ণ দেউটি যেন তুলসী মূলে জ্বলিল। প্রমিলা মেঘনাদের পায়ের কাছে বসছে, মধুসূদন বললেন এটা দেখে মনে হচ্ছে যেন তুলসী তলায় সোনার প্রদীপ জ্বলছে। এই রুচিবোধ কত বড় মাপের! মেঘনাদ সম্পর্কে, প্রমিলা সম্পর্কে, রাক্ষস বংশ সম্পর্কে মেঘনাদের রুচি কত উঁচুতে! স্ত্রী হিসাবে প্রমিলা মেঘনাদের পায়ের কাছে বসাটা দেখে কবির মনে হচ্ছে বসিলা যুবতী পদতলে, আহামরি সুবর্ণ দেউটি যেন তুলসী মূলে জ্বলিল। অর্থাৎ যেন মনে হচ্ছে সোনার সোনার প্রদীপ তুলসী তলায় জ্বলছে। এ তো প্রবল ভালোবাসা ছাড়া এই কথা বেরিয়ে আসতে পারে না। ঠিক এমনই একটি ছবি কবি এখানে তুলে আনছেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। কার্তিক যেমন করে তারকাসুরকে বধ করার জন্য সেজে উঠেছিলেন, মেঘনাদের সাজসজ্জা দেখে মনে হচ্ছে ঠিক তেমনই তিনি সজ্জিত হচ্ছেন। মানে তিনি জয়ী হবেনই হবেন। তার পছন্দের নায়ক কখনো হারতে পারে না। মধুসূদনের পছন্দের নায়ককে তিনি কখনো হারাতে চান না, হারতে চান না, হারাবেন না, জেতাবেনই। তাই তারকাসুর বধ করার সময়তে কার্তিক যেমন করে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিল, মেঘনাদের সাজসজ্জা দেখে কবি মধুসূদনের তাই মনে হচ্ছে। কিংবা এটাও হতে পারে, আবার অন্যটা কি মনে হচ্ছে? মনে হচ্ছে কিংবা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, মহাভারতে গোধন উদ্ধারের যে কাহিনী আছে সেখানে মনে হচ্ছে যে অর্জুন যেমন করে সাজে সজ্জিত হয়েছিলেন, ঠিক সেই সাজটা যেন আজকে মধুসূদন মেঘনাদ সজ্জিত হচ্ছেন। এটা কবির মনে হচ্ছে, এটা তার মনে হবার অধিকার আছে, তাই মনে হয়েছে তার সেই সাজ দেখে। সাজিলা সুর সমে বৃক্ষ মূলে। এবার কিরকম সেই সাজগুলো? মেঘবর্ণ রথ, রথ মেঘনাদ মেঘের ভিতর থেকে যুদ্ধ করতে পারেন, তার রথের রং কেমন? মেঘবর্ণ রথ, রথচক্র, বিজলির ছটা,
ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। মেঘনাদের সেই রথটা বিজলির মতো সেগুলো চকচক করছে, অর্থাৎ বিদ্যুতের মতো সেগুলো সোনালী আলোয় আলোকিত এবং ঘোড়ার মতো গতিবেগে এগিয়ে চলেছে। তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, আশু মানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে মেঘনাদের সেই রথ। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে এগিয়ে চলেছে নয়, তার কাছে সেই রথ এসে উপস্থিত হলো। মেঘনাদ তো একটু আগে রথ চাইলেন, আনো রথ তরা করি, এই রকম রথ তার কাছে এসে উপস্থিত হলো। তিনি রথে চড়ে বসলেন। এমতো অবস্থায় যখন তিনি রথে চড়ে বসলেন তখন কি হচ্ছে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। প্রমীলা তার স্বামীর হাত দুটো ধরে বলছেন, কি বলছেন? আচ্ছা, এবার এই যে স্বামীর হাত দুটো ধরেছেন, বন্ধনীর মধ্যে কবির কি মনে হলো? মানে প্রমীলা যে স্বামীর হাত দুটো ধরেছে, এই ছবিটা কবির কাছে কেমন লাগছে? দেখো, আর একটা তুলনা, যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। একটা ছোট্ট লতা যেমন একটা বৃহৎ গাছকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, প্রমীলা ঠিক ততটাই স্বামীর প্রতি নির্ভরশীল। স্বামী রথে চড়ে উঠে পড়েছেন, রথে চড়ে বসেছেন, এবার রথ ছেড়ে দেবে, এমতো অবস্থায় প্রমীলা তার স্বামীর হাত দুটো ধরছে, মেঘনাদের হাত দুটো ধরেছে। ঠিক সেই ছবিটা দেখে কবির কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন একটা তরু লতা, একটা ছোট্ট লতা পাতা, জঙ্গলের একটা ছোট্ট লতা যেমন একটা বড় গাছকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, ঠিক তেমন একটা মনে হয়েছে। তো যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধ্বনি। ধ দন্তন্বয় হর্ষই ধ্বনি হবে, তার কারণ হচ্ছে ধ দন্তন্বয় হর্ষই ধ্বনি মানে সুন্দরী রমণী, আর ধ দন্তন্বয় দীর্ঘ ধ্বনি মানে হচ্ছে ধনবান বড় লোক, যাকে আমরা বলি, যাদের অর্থ আছে, টাকা আছে। ধ দন্তন্বয় হর্ষই ধ্বনি মানে হচ্ছে সুন্দরী রমণী, কাজে এখানে ধ দন্তন্বয় হর্ষই হবে। প্রথম দিকের বইগুলোতে ধ দন্তন্বয় দীর্ঘ হয়েছিল, পরে এটা সংশোধন হয়েছে, এটা ভুল ছিল। কোথা প্রাণ শখে রাখিয়ে দাসীরে। প্রমীলা ইন্দ্রজিৎকে বলছেন, এই দাসীকে রেখে দিয়ে তুমি চললে কোথায়? কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তুমি চলে গেলে আমি কি করে বাঁচবো? তোমার বিরহে আমি কেমন করে চলবো, থাকবো? হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ। প্রমীলা বলছে, দেখো, হাতির পাল যখন একটা জঙ্গল দিয়ে হেঁটে যায়, হাতির দল, যূথ মানে হচ্ছে পশু পাখির দল, হাতির দলকেও বলা হয়, যে কোনো পশু পাখির দলকে যূথনাথ বলা হয়, যূথ বলা হয়, যূথ। যেমন ইংরেজিতে আমরা এক ঝাঁক পাখি একটা টার্ম পাই, এক ঝাঁক মাছ একটা টার্মে বলি, এক ঝাঁক পশু পাখিকে একটা ইংরেজি শব্দ দিয়ে প্রকাশ করি। বাংলাতে যূথ শব্দের মানে হচ্ছে একটা পশু পাখির দল। তো যখন হাতির দল হেঁটে যায়, একটা তরুলতাকে কেউ গ্রাহ্য করে না, তাকে মারিয়ে দিয়ে চলে যায়। কিন্তু হাতির যিনি সেরা, হাতির যিনি যৌথ দলের যিনি শ্রেষ্ঠ, তিনি কিন্তু, মানে যিনি দলের নেতা, তিনি কিন্তু একজনকে একটা তরুলতার ডাকেও সাড়া দিতে পারে, একটা তরুলতার ডাকেও কিন্তু সাড়া দিতে পারে। তো তুমি আজকে আমাকে রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছ? তবে কেন তুমি গুণনিধি ত্যাজয়ে কিং করিলে আজি। তবে তুমি আমাকে কেন, এই দাসীকে কেন ত্যাগ করে চলে যাচ্ছ? প্রমীলা মেঘনাদের কাছে সেই প্রশ্ন তুলছেন। হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ এখানে চিন্তিত নয়, অত্যন্ত আত্মবিশ্বাসী, তাই তার মুখে হাসি এখনো যায়নি। তার ভাই মারা গেছে, যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে তার পিতা, এমতো অবস্থাতেও মেঘনাদ হাসছেন, কারণ তার আত্মবিশ্বাস নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি যে যুদ্ধে যাচ্ছেন, সেই যুদ্ধ যে জয় করে ফিরবেন, এ সম্পর্কে তার আত্মবিশ্বাস থেকে মুখে মৃদু হাসি রয়েই গেছে। হাসি উত্তরিলা মেঘনাদ। কি বলছেন? ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি হচ্ছ ইন্দ্রজিতের স্ত্রী। সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তুমি যে বাঁধনে আমাকে বেঁধেছ, এই বাঁধন খোলার কারো সামর্থ্য নেই, কাজেই আমি তোমার কাছে পুনরায় ফিরে আসব। কিভাবে বলছেন? বলছেন যে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসছি, কারণ তোমার আমার বাঁধনের মধ্যে কোনো সহজ
তোমার আমার বাঁধনের মধ্যে কোনো খুলে যাবার সম্ভাবনা একেবারেই নেই। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, তোমার আশীর্বাদে তোমার কল্যাণে আমি রাঘবকে এই যুদ্ধে নাশ করে খুব দ্রুত ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, এবে মানে এখন, এখন তুমি আমাকে বিদায় দাও। বিধুমুখী মানে চন্দ্রমুখী, বিধু মানে হচ্ছে চাঁদ, কাজেই তিনি তার স্ত্রীকে বলছেন বিধুমুখী। এই বলে কিন্তু মেঘনাদ রথে চড়ে বসলেন। কি বলছেন? উঠিলা পবন পথে ঘোরতর রবে রথবর, আকাশ পথে রথ উঠে বসলো, রথ চড়তে শুরু করলো, হাঁটতে শুরু করলো। কিভাবে? কবির এখানে আবার একটা তুলনা বলা হচ্ছে, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, সোনার পাখা বিস্তার করে যেন মৈনাক পাহাড় আকাশে চড়ে বেড়াচ্ছে। অর্থাৎ মেঘনাদের সম্পর্কে মধুসূদনের সবকিছুর মধ্যে একটা উৎকর্ষতা লক্ষ্য করছেন। মেঘনাদের যে রথটা আকাশে চড়ে বসছে, সেই রথটাকেও মনে হচ্ছে সোনার পাখা মেলে হৈম পাখা বিস্তার করে, অর্থাৎ সোনার পাখা বিস্তার করে মৈনাক পর্বত। তাহলে সেই রথখানি কতখানি বড় সেই রথ, সেই রথে চড়ে মেঘনাদ যাচ্ছেন লঙ্কায় ফিরে এবং সেখানে যুদ্ধ করতে, যেন মনে হচ্ছে মৈনাক পর্বত উড়ে চলেছে। অথবা অম্বর মানে আকাশকে উজ্জ্বল করে মৈনাক পর্বত উড়ে চলেছে। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী হচ্ছে কি অলংকারের শব্দ, অলংকারের শব্দ হচ্ছে সিঞ্জন। তো সেই সমস্ত অলংকার গুলো বেজে চলেছে মধুসূদনের মেঘনাদের গায়ে যেগুলো রয়েছে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, মেঘনাদের ধনুকের যে ছিলার যে শব্দ, সেই শব্দ কিন্তু শোনা যাচ্ছে। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, গরুর পাখি যেমন আকাশে গর্জন করে, গরুর কি করে? সাপেদের খেয়ে নেয়, সাপেদের জম হচ্ছে গরুর যেমন আকাশ থেকে সাপেদেরকে ধ্বংস করার জন্য, সাপেদেরকে খেয়ে নেবার জন্য তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে এবং সাপেদেরকে খেয়ে নিতে পারে, তেমন মনে হচ্ছে মেঘনাদ অত্যন্ত লক্ষ্য স্থির করে এগিয়ে চলেছে ওই গরুরদের মতো। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, সমুদ্র কেঁপে উঠেছে, লঙ্কা কেঁপে উঠেছে সেই রথ যখন আসছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গরজিছে গজ, হেসে অশ্ব হুঙ্কারিছে পদাতিক। আসলে লঙ্কা কাঁপছে এবং রাবণ রাজা যুদ্ধের জন্য সাজছেন, বীর মদে মানে বীরত্বে মেতে উঠেছে, যুদ্ধের বাজনা বাজছে, হাতি গর্জন করছে, আর ঘোড়ার ডাককে বলা হয় মানে হেসা, সেই জন্য এখানে বলা হয়েছে হেসে অশ্ব মানে ঘোড়া চিৎকার করছে। হুঙ্কারিছে পদতিক মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করবেন তারা হুঙ্কার করছে। রথি উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ যুদ্ধের যে সমস্ত পতাকা সেগুলো আকাশে উঠছে, এবং কাঞ্চন মানে হচ্ছে সোনা, তো সেই স্বর্ণ বিভা আলো ছটা যেন গোটা আকাশকে আলোকিত করছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ, এমতো অবস্থায় মেঘনাদের রথ লঙ্কায় উত্তরণ করছে, মানে নেমে আসছে বা উপস্থিত হচ্ছে। নাদিলা করবুর কুল হেরি বীর বরে মহাগর্বে, আমরা যদি আমাদের হিরোকে পেয়ে যাই, এতক্ষণ যিনি ছিলেন না, আমরা আমাদের হিরোকে পেয়ে গেলে হই করে চিৎকার করে উঠি এবং সমস্ত সৈন্যবাহিনী আরো শক্তি পায়। তো সেই হিরো, তাদের মূল যোদ্ধা, তাদের মূল নেতা, মূল হিরো বীর উপস্থিত হয়ে গেছেন তাদের মাঝখানে। নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা, মেঘনাদ অত্যন্ত ধীরদাত্ত গুণান্বিত ভাবে, আমরা জানি যে মহাকাব্যের একটা নায়কের একটা গুণ হচ্ছে ধীরদাত্ত গুণান্বিত হবে। মহাকাব্যের নায়ক হবে কি? ধীর স্থির, সে অস্থির না, কারণ কোনো আত্মবিশ্বাসী মানুষ অস্থির হয় না, আত্মবিশ্বাসী মানুষ মানেই স্থির। এত হইচই হই হুল্লোড়ের মাঝখানে নায়ক হিসাবে মেঘনাদ নেমে এসে প্রথম কি কাজ করছেন? পিতাকে প্রণাম করছেন, নমি পুত্র পিতার চরণে। তারপর কি করছেন? করজোড়ে হাত জোড়া করে কি বলছেন হে রক্ষ কুলপতি, বাবাকে জিজ্ঞাসা করছেন, সম্বোধন করছেন রাবণকে, হে রক্ষ কুলপতি মানে রাক্ষস বংশের শ্রেষ্ঠ, বা পতি মানে শ্রেষ্ঠ।
শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, রামচন্দ্র নাকি আবার বা লক্ষণ নাকি আবার মরেও বেঁচে গেছে। এ মায়াপি তো বুঝিতে না পারি, এর কারণ তো কিছু বুঝতে পারছি না, এ কেন হচ্ছে। যাই হোক, কিন্তু অনুমতি দেহ, তুমি আমাকে অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর মানে শত্রু, পামর মানে শত্রু। আজকে আমি এই শত্রুদেরকে সমূলে মানে মূল সমেত, রুট সমেত, শিকড় সমেত নির্মূল করব। সমূলে নির্মূল করিব পামরে আজি, ঘোর সরানলে ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে। কি করব তাকে আমি? ঘোর মানে অত্যন্ত জটিল, অত্যন্ত শক্তপোক্ত, সরানল মানে স্বরের বাণে, তীরের বাণে আমি তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারব। বায়ু অস্ত্রে উড়িয়ে দেব, অথবা অথবা মানে নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, অথবা বেঁধে নিয়ে এসে তোমার পায়ের কাছে ফেলবো, কোনো একটা করব। তাদেরকে আমি ঘোর সরানলে পুড়িয়ে দেব, বায়ু অস্ত্রে উড়িয়ে দেব, অথবা ধরে নিয়ে এসে তোমার পায়ে এসে ফেলবো, কিছু একটা করবো, তুমি শুধু অনুমতি দাও। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা, রাবণও কিন্তু অত্যন্ত ধীরদাত্ত গুণান্বিত, অস্থির নয়। প্রত্যেককে দুর্ঘটনা ঘটে গেছে, সন্তান মারা গেছে, ভাই মারা গেছে মেঘনাদের, রাবণের সন্তান মারা গেছে ঠিকই, কিন্তু কেউ অস্থির হয়ে পড়েনি, কেউ মানসিকভাবে ভেঙে পড়েনি। অর্থাৎ রাজোচিত দায় আছে, রাজা হিসাবে তিনি যদি এখন শুয়ে শুয়ে বিলাপ করেন, কেঁদে কেঁদে কাটান, তাহলে রাজবংশ, রাজ পরিবারের রাজত্বের যে সমস্ত প্রজা আছে তারা বলবে কি, এ কোন রাজত্বে আমরা বাস করছি। তাই পিতা হওয়া সত্ত্বেও রাজার রাজধর্ম পালন করতে তিনি অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী, এখনো মানসিক মনোবল নিয়েই কিন্তু পরিকল্পনা করছেন, পিছিয়ে যাচ্ছেন না, ভেঙে পড়ছেন না। ছেলের মাথায় চুমু খেয়ে কি করছেন? মৃদু স্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি তিনি বলছেন কি, রাক্ষস কুল শেখর, তুমি তুমি হচ্ছ রাক্ষস কুলের শেখর, অর্থাৎ মুকুট, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের একমাত্র ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, এই ভয়ঙ্কর যুদ্ধে বারবার তোমাকে আমি পাঠাতে চাইছি না, আমার মন কাঁদছে তোমাকে বারবার পাঠাতে। কেন না, কেন না? আমার পুত্র মারা গেছে, আমার ভাই কুম্ভকর্ণ মারা গেছে। দেখো বলা হয়েছে, এখানে বলা হয়েছে, হায় বিধি বাম মমপতি, বিধাতা আমাদের প্রতি বিরূপ, বিধাতা আমাদের সঙ্গে নেই, বিধাতা আছে রঘুবংশের সঙ্গে, তারা মরেও বেঁচে যেতে পারে, সমুদ্র তাদেরকে সেতু বন্ধন করতে দিতে পারে, বিধাতা কিন্তু আমাদের সঙ্গে নেই। হায় বিধি বাম, বাম মানে কি? বিরূপ, মমপতি আমার প্রতি বিধাতা বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? আচ্ছা, পাথর ভাসে, কে শুনেছে? আজকে পাথর জলে, সমুদ্রের জলে ভাসছে। তারা তারা সেতু নির্মাণ করে লঙ্কায় প্রবেশ করেছে, আবার সমুদ্র সেই সেতুকে নির্মাণ করতে সাহায্য করেছে। বিধাতা তাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে নেই। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কেউ মরে গিয়ে আবার কেউ বাঁচতে পারে, এটা হতে পারে, বিধাতা তাদের সঙ্গে আছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, উত্তরণ করছেন কি? অসুরারি রিপু মানে এই মেঘনাদ, কি বলা হচ্ছে? অসুরারি রিপু। কি ছাড় সে নর, কি এমন সেই রামচন্দ্র, কি এমন সেই লক্ষণ, কি এমন সেই ব্যক্তিত্ব, কি ছাড় সে নর, নর মানে মানুষ, তারে ডরাও আপনি রাজেন্দ্র, তাকে তুমি ভয় পাচ্ছ, তাকে আপনি ভয় পাচ্ছেন। পিতা হিসেবে রাজাকে সন্তান হলেও তিনি আপনি বলি সম্বোধন করবেন, কারণ তিনি রাজা, আর এখানে তিনি একজন সেনাপতি বা সৈন্য বা মুখ্য সেনাপতিও হতে পারেন, তাই তিনি সম্মান করছেন আপনি বলে, বা পিতৃত্ব পিতাকেও আপনি বলে সম্বোধনই করা হতো আগে। তো তাকে আপনি ভয় পাচ্ছেন। থাকিতে দাস মানে আমি থাকতে, এই দাস থাকতে, যদি যাও রণে তুমি, তুমি যদি যুদ্ধে যাও, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, এই কলঙ্কটা গোটা জগতে ছড়িয়ে পড়বে, আমার কলঙ্ক হবে, এটা আমি নিজেকে কলঙ্কিত করে ফেলবো। হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসবে, মেঘ হাসবে, মানে ইন্দ্রজিৎ হাসবেন। রুষিবেন দেব অগ্নি, অগ্নি দেবতাও হাসবেন, আমি থাকতে তুমি যুদ্ধে গেলে, এরা সব হাসবে।
দুইবার আমি হারানো রাঘবে, আমি তো রাঘবকে দুবার হারিয়ে দিয়ে এসেছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ওষধে। আমিও এবার দেখব তৃতীয়বারে রাঘব আর কিভাবে বেঁচে ওঠে। আমাকে তুমি অনুমতি দাও। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম। রাক্ষসপতি রাবণ কি বলছেন? আমার ভাই কুম্ভকর্ণ মারা গেছে, তাই আমি জাগানো অকালে ভয়ে তাকে আমি, কুম্ভকর্ণের কি প্রতি কি বর ছিল, সে যদি 6 মাস ঘুমানোর পরে উঠে কোনো যুদ্ধে যায় তাহলে তাকে কেউ মারতে পারবে না, কিন্তু তাকে যদি ঘুমের মাঝখান থেকে তুলে নেওয়া হয় তাহলে সে মরে গেলেও মরে যেতে পারে শত্রুপক্ষের আঘাতে। তাই হয়েছে রাবণ নিরুপায় হয়ে তাকে ঘুম থেকে তুলে নিয়ে যুদ্ধে পাঠিয়েছেন। এই যে বলছেন তাই আমি জাগানো অকালে ভয়ে, অর্থাৎ আমি যখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাকে আমি জাগাতে বাধ্য হয়েছি, এবং সে মারা গেছে। দেখো হায়, দেখো দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত, সমুদ্র তীরে তার দেহ পড়ে রয়েছে। এবং সেই দেহ দেখে কেউ মনে হচ্ছে গিরিশৃঙ্গ, মানে পর্বতের শৃঙ্গ যেন সেটা পড়ে রয়েছে, কিংবা তরু যথা বজ্রাঘাতে, অর্থাৎ বিশাল গাছ যদি ঝড়ে পড়ে থাকে যেমন লাগে দেখতে, তেমন মনে হচ্ছে কুম্ভকর্ণের পড়ে থাকা দেহ দেখে, কিংবা যেন মনে হচ্ছে একটা গিরিশৃঙ্গ, পর্বতের শৃঙ্গ, যেন বৃহৎ আকার শৃঙ্গ সেটা পড়ে রয়েছে। তো এই ঘটনাগুলো ঘটেছে, তাই তোমাকে আমাকে আমি আর যুদ্ধে যেতে দিতে চাইছি না। আমার মন কাঁদছে এই কাল সমরে তোমাকে পাঠাতে, কিন্তু কিন্তু তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, তুমি যদি সত্যি যুদ্ধে যেতে চাও, আগে পুজো ইষ্ট দেবে, তোমার ইষ্ট দেবতাকে আগে পুজো করো, মানে অগ্নিকে আগে পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে তোমার ইষ্ট দেবতা অগ্নিকে পুজো করে সেই যজ্ঞ সাঙ্গ করো। বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমাকে আমি আজকে তোমাকে সেনাপতি পদে বরণ করলাম, সেনাপতি পদে আবার নিয়ে এলাম, কিন্তু তুমি এখনই যেও না, তুমি তোমার ইষ্ট দেবতাকে পুজো করো, তার যজ্ঞ সাঙ্গ করে নাও। দেখো অস্তাচলগামী দীননাথ, সূর্য অস্ত গেছে, দীননাথ মানে সূর্য, এখন সন্ধ্যা হয়ে এসেছে। এবে, এবে মানে কি বললাম? এখন। এবে শব্দটা আগেও পেয়েছি আমরা। প্রভাতে যুঝিও বৎস, যুঝিও মানে কি? মোকাবেলা করা, যুঝে নেওয়া মানে মোকাবেলা করা। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। গঙ্গাযুক্ত উদক, উদক মানে জল, হর্ষ দক উদক, উদক শব্দের মানে হচ্ছে জল, গঙ্গোদক মানে গঙ্গার জল। গঙ্গার জল নিয়ে রাবণ তার পুত্র মেঘনাদকে সেনাপতি পদে বরণ করে নিলেন, আর আদেশ দিলেন তুমি আগামীকাল সকালে যুদ্ধে যাও, তার আগে তুমি তোমার ইষ্ট দেবতাকে পুজো করে নাও। অভিষেক কবিতাটা আমাদের এই পর্যন্তই পাঠ্য রয়েছে। আশা করি কবিতাটার বিষয়বস্তু বুঝতে পেরেছো এবং শব্দচয়নগুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।